any cutaneous প্রবলেম বলতে যেটা বোঝায় যে স্কিনের প্রবলেম বলতে যেটা ফার্স্ট বোঝায় বেশিরভাগ যেটা মেইন কমপ্লেন নিয়ে আসবে দ্যাট ইজ pruritus pruritus তার মানে ইচিং নাও হোয়াট ইজ pruritus এটা তো আগে আমাদের বুঝতে হবে তাই না হোয়াট ইজ pruritus এটা হচ্ছে একটা সেন্সেশন cutaneous sensation that causes the desire to scratch তার মানে এমন একটা কন্ডিশন যেখানে the person will have the desire to scratch this is a sensation which will produce the desire to scratch কতটা খেয়াল করো pruritus মানে একটা sensation that will produce the desire to scratch scratch মানে ছিঁড়ে ফেলা মানে নখ দিয়ে স্ক্র্যাচিং যেটা বলে আমরা কি করি যে কোনো pruritus পেশেন্ট আসলে সে প্রথম স্কিনের প্রবলেম যদি বলে দ্যাট ইজ pruritus so what is pruritus this is the sensation that produces the desire to scratch এখন এক্স্যাক্টলি এখানে ঘটনাটা কি ঘটে যে কোনো স্টিমুলাই দ্যাট উইল কজ pruritus যেমন সেটা মেকানিক্যাল কজ হতে পারে সেটা কেমিক্যাল কজ হতে পারে সেটা স্ট্রেস হতে পারে সেটা ড্রাগস এর কারণে হতে পারে হ্যাঁ এই ফ্যাক্টর গুলো যখন ইফেক্ট করবে that will cause the release of mediators from the keratinocytes keratinocytes মানে কি এটা হচ্ছে anatomical structure of স্কিনের মধ্যে যে আপার লেয়ার দ্যাট ইজ এপিডার্মিস এই এপিডার্মিসের যে সেলগুলো থাকে দ্যাট আর keratinocytes and এই keratinocytes থেকে mediator রিলিজ হবে this mediator will effect on the unmyelinated C nerve fibers afferent C nerve fibers that will cause the transmission of the impulse through lateral spinothalamic tract through the brain so কি ঘটনাটা ঘটছে there is release of mediators from the keratinocytes that will affect the afferent nerves of this unmyelinated C nerve fibers and it will pass through lateral spinothalamic tract to the brain and this will produce the sensation of pruritus that is in desire to scratch এটা হচ্ছে শর্টকাটে যদি আমরা বলি যে pruritus এর প্যাথোজেনেসিসটা কি হচ্ছে নাও pruritusটা কয় ধরনের হতে পারে what are the types of pruritus what are the types of pruritus neurogenic pruritus neurogenic pruritus pruritoceptive pruritus that is neuropathic pruritus and psychogenic pruritus psychogenic pruritus so pruritoceptive pruritus neurogenic pruritus neuropathic pruritus and lastly psychogenic pruritus এই যে চারটা টাইপ বলছি এই ক্লাসিফিকেশনটা অন দ্য বেসিস অফ প্যাথোজেনেসিস কোথায় প্যাথোলজিটা কোথায় সেটার উপর ডিপেন্ড করে এই চারটা ভাগে ভাগ করা হচ্ছে pruritoceptive pruritus prurigenic pruritus neuropathic pruritus and psychogenic pruritus এগুলো ইন ডিটেইলস বেশি আমাদের জানার দরকার নেই যতটুকু বুঝতে হবে যে ইচিংটা শুধুমাত্র স্কিনের কারণে যদি হয় যে কজটা হচ্ছে শুধু স্কিনে then it is pruritoceptive itch pruritoceptive itch যদি এই প্যাথোজেনেসিসটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হয় due to systemic disorders then it is called neurogenic itch now neuropathic itch যখন there is pathology in the anatomic location of the peripheral nervous system or central nervous system that is neuropathic itch and psychogenic itch এইটা হচ্ছে very
ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে দেখা যায় ইচিং ডিউ টু সাইকোলজিক্যাল কজ, তার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, বাট প্রেজেন্টেশনটা আসতেছে উইথ ইচ, উইথ প্রাইটিস। এখন এই ইচিং এর ব্যাপারটা এমন যে ইট ভ্যারিজ ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। এটার পাথওয়ে, এটার পারসেপশন, এটার এস্টিমেশন, দিস আর ভেরি কমপ্লিকেটেড, যে কারণে প্রাইটিস মাপবার কোনো মেজার নাই যে হ্যাঁ এইভাবে আমরা বুঝতে পারবো যে এইটুকু দিলে কতটুকু ইচিং হবে, এতটুকু স্টিমুলাইতে কতটুকু ইচ হওয়ার কথা। এই যে এই এস্টিমেশনটা কিন্তু করা যায় না, কারণ হচ্ছে it is a very complicated এবং very much variable with individual to individual. বিভিন্ন মানুষের ক্ষেত্রে এটা পারসেপশনটা ডিফারেন্ট হয়। সো এই যে what are the factors that may affect the sensation of itching, মানে এটা ভ্যারি করবে কিভাবে, কি কি ফ্যাক্টরস এর উপরে প্রাইটিসটা ইফেক্টিভ হয়। যেমন there are factors like absence of distraction, anxiety, fear, heat. These all may aggravate the itching. তার মানে একটা মানুষ যদি ভয়ে থাকে, টেনশনে থাকে, তার যদি কনসেন্ট্রেশন ডাইভার্টেড না থাকে, সেক্ষেত্রে যদি সে একটা ওয়ার্ম একটা কন্ডিশনের মধ্যে থাকে, সবসময় হট একটা টেম্পারেচারের মধ্যে থাকে, দিস মেক অ্যাগ্রাভেট দ্য ইচিং। সো ইচিং এর কোনো মাপ করা যায় না। এই যে আমরা বললাম যে ইন্টারেস্টিং হচ্ছে সাইকোজেনিক প্রুরাইটাস। এখানে দেখা যায় একটা আছে যে একটা পেশেন্ট এমন বলবে যে আমার শরীরে পোকা আছে, আমি এগুলাকে প্রিক করতে পারি, আমি এটা তুলে আনতে পারি, আমার শরীরে সারা শরীরে পোকা হেঁটে বেড়াচ্ছে, দ্যাট ইজ প্যারাসাইটোফোবিয়া। তার কাছে সবসময় মনে হবে যেন তার শরীরে কিছু একটা হাঁটছে। এটা হচ্ছে ডিলিউশন অফ প্যারাসাইটোসিস, ডিলিউশন অফ প্যারাসাইটোসিস। এগুলো সাইকিয়াট্রিক চ্যাপ্টারে থাকে, সাইকিয়াট্রিক বইয়ে পাওয়া যাবে। তা আমরা এই পেশেন্টদেরকে এইভাবে পেয়ে থাকি যে সে এক্সটেন্সিভ ইচিং নিয়ে আসছে, স্ক্র্যাচিং করে অলমোস্ট জায়গায় জায়গায় সে ইরোশন করে ফেলছে, আলসার করে ফেলছে। এই ধরনের কন্ডিশন নিয়ে আসলে ডিলিউশন অফ প্যারাসাইটোসিস, তাদেরকে বোথ ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে। এছাড়াও সাইকোজেনিক প্রাইটিসের মধ্যে যেমন ট্রাইকোটিলোম্যানিয়া, এই কয়েকটা টার্ম আমি ইউজ করছি যাতে তোমাদের মোস্ট কমনলি যেগুলা হয়ে থাকে আমরা পেয়ে থাকবো, দ্যাট ইজ ট্রাইকোটিলোম্যানিয়া। এটাও একটা সাইকোজেনিক কজ অফ ইচ। এখানে কি হয়, পেশেন্ট তার নিজের হেয়ার নিজেই তুলে ফেলে, নিজের হেয়ার নিজেই তুলে ফেলে, এবং জায়গায় জায়গায় তার হেয়ার লস থাকে, এবং এই হেয়ার গুলা শেপ গুলা অনেকটা কার্লি হয়, এবং সে ততক্ষণই চুল হেয়ার প্রিক করবে যতক্ষণ না তার নিজের স্যাটিসফ্যাকশন আসতে থাকে। সে প্রায়ই দেখা যাবে ওইটা তোলার পরে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে। সো দিজ আর অল দি সাইকোলজিক্যাল কজেস অফ ইচ। এছাড়াও আমরা নিউরোজেনিক এবং যেটা আগে আমরা বলছি নিউরোপ্যাথিক কতগুলো ভাগ করলাম, তার মধ্যে ইন জেনারেল যদি আমরা ইচের কি কি কন্ডিশন আছে সেগুলো বলতে চাই, যেমন উইন্টার ইচ, উইন্টার ইচ তার মানে শীতকালে যে ড্রাইনেস হয়, ড্রাইনেসের কারণে যে ইচিং হয়, দ্যাট ইজ উইন্টার ইচ। এছাড়া প্রাইটিস অ্যানাস এরিয়াতে ইচিং হয়, প্রাইটিস ভালভা, ভালভাল এরিয়াতে ইচিং হয়, স্কাল্প প্রাইটিস, অ্যাকোয়াজেনিক প্রাইটিস, পানির সাথে কন্ট্যাক্টে আসলে প্রাইটিস হয়। এটা আমরা গত ক্লাসে আর্টিকেরিয়ার মধ্যে পেয়েছিলাম, অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া। আরো কিছু কিছু কন্ডিশন আছে যেটা নিউরোজেনিক বলা হয়, যেমন এলএসসি, লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস।
কিছু বেশি ফাস্টে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট টার্মগুলো ইউজ করব আর ইন শর্ট তোমাদেরকে কন্ডিশনটা কি সেটা বলার চেষ্টা করছি। লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস, এটা একটা কন্ডিশন যখন পেশেন্ট নিজেই স্ক্র্যাচ করে এবং যেসব এরিয়াতে তার রিচ করা যায়, সে হাত দিয়ে রিচ করতে পারে, সাধারণত ওইসব জায়গায় সে কন্টিনিউয়াস স্ক্র্যাচিং করে এবং করতে করতে ওই জায়গাটাতে একটা থিকেনিং অফ স্কিন থাকে, পিগমেন্টেশন থাকে, ইচিং থাকে এবং এই এরিয়াটাকে এক্সিমেটাস একটা লিশন তৈরি করে। সাধারণত পায়ের দিকে হয়, যেখানে সে হাত দিয়ে রিচ করতে পারবে, এরকম এরিয়াতে হবে লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। তো এখানে বলা হয় একটা ইচ স্ক্র্যাচ সাইকেল, ইচ স্ক্র্যাচ সাইকেল, তার ইচিং হবে, সে স্ক্র্যাচ করবে, আবার ইচিং হবে, সে স্ক্র্যাচ করবে, এইভাবে সাইকেলটা ঘুরতে থাকে। এটাকে বলে লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। এই ধরনের পেশেন্ট তোমরা মাঝে মাঝে পাবা, যে পায়ের মধ্যে বড় বড় এক্সিমেটাস লিশন বছরের পর বছর লাস্ট করছে এবং এটা কমছে বাড়ছে, তার মানে যখন সে স্ক্র্যাচ করছে আবার হয়ে যাচ্ছে, যখন সে স্ক্র্যাচিং করছে না সেটা ভালো হয়ে যাচ্ছে। প্রুরাইগো নোডুলারিস, এটা আরেকটা কন্ডিশন, ইজ কোয়াইট কমন এবং খুবই কমপ্লিকেটেড, কারণ এক্সাক্ট কজ অফ প্রুরাইগো নোডুলারিস ইজ নট আন্ডারস্টুড। কেন হয়, কি কারণে হয়, আমরা কিছু জাস্ট কজ গুলাকে আমরা অ্যাসেস করি যে মে বি ডিউ টু রিলেটেড টু ডায়াবেটিস, মে বি রিলেটেড টু অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই ধরনের ফ্যাক্টরে প্রুরাইগো নোডুলারিস হতে পারে। কি হয় এখানে, এখানে নোডুলার লিশন হয় মোস্টলি ইন দি লিম্বস, আপার এন্ড লোয়ার লিম্বস, এবং the lesions are shaped nodular এবং সারফেসটা অনেকটা স্ক্র্যাচিং করে অলমোস্ট ব্লিডিং পয়েন্ট বের করে ফেলে, এরকম একটা কন্ডিশন, এবং ইচিংটা ইন্টেন্স ইচিং থাকে। প্রুরাইগো নোডুলারিস এটা একটা ভেরি প্রবলেমেটিক সিচুয়েশন, যাদের আছে তারা এটা ফেস করছে। সো এটা কমন, এটার নামটা জেনে রাখো, প্রুরাইগো নোডুলারিস। আচ্ছা, আমি একটা না অনেক কিছু বলে যাচ্ছি, তোমরা কতটুকু নিতে পারছো আমি বুঝতে পারছি না। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ প্রুরাইটাস বা হোয়াট ইজ ইচ, তাহলে কি বলবো, আমরা কি বুঝি, যে কোনো একজন বলো আমাকে। It's a cutaneous sensation which produces the desire to scratch. Very good. It is a sensation which produces the desire to scratch. Now, what are the types of scratch? মানে each চারটা টাইপস বলছিলাম। Neurogenic, neuropathic, psychogenic, or septic. Pruritoceptive, pruritoceptive, pruritoceptive হচ্ছে যখন কজটা স্কিনের উইদিন স্কিন, আর বাকিটা হচ্ছে নিউরোজেনিক, নিউরোপ্যাথিক এন্ড সাইকোজেনিক। সাইকোজেনিক ইচের মধ্যে দুইটা এক্সাম্পল দিচ্ছিলাম আমি, কি ছিল ওটার নাম, কি ছিল মনে আছে? একটা হলো যে চুল, নিজের চুল নিজেই তুলে ফেলে, এটা টার্মটা কি? ট্রাইকোটিলোম্যানিয়া, ট্রাইকোটিলোম্যানিয়া, TRICO, ট্রাইকোটিলো, TILO, MANIA, ম্যানিয়া, নিজের চুল নিজেই প্রিক করা, দ্যাট ইজ ট্রাইকোটিলোম্যানিয়া। আরেকটা বলছিলাম যখন সে নিজে তার মধ্যে একটা কাজ করে যে আমার শরীরে পোকা হেঁটে বেড়াচ্ছে, এটা একটা সেন্সেশন তার মনে হচ্ছে, সে নিজে ভাবছে, সেটাকে কি বলে? ডিলিউশন অফ প্যারাসাইটোসিস, ডিলিউশন অফ প্যারাসাইটোসিস, তার মধ্যে মনে হচ্ছে আমার শরীরে পোকা হেঁটে বেড়াচ্ছে, এবং এবং খুব ইন্টারেস্টিংলি পেশেন্টরা নিজেরাই কিছু কিছু স্কিন তুলে নিয়ে বক্সের মধ্যে রেখে দেখাবে যে এইখানে আমার পোকাগুলো আছে, এবং এটা খুবই পিকুলিয়ার একটা কন্ডিশন এবং ভেরি মাচ প্যাথেটিক, কারণ এটা তাকে সবসময় ডিস্টার্ব করছে যে আমার শরীরে পোকা হেঁটে বেড়াচ্ছে। দিজ আর দি সাইকিয়াট্রিক প্রবলেমস। তাহলে এটার নাম হচ্ছে ডিলিউশন অফ প্যারাসাইটোসিস। আগেরটা কি বললাম? Trichotillomania. গুড, ট্রাইকোটিলোম্যানিয়া, এটা হচ্ছে ডিলিউশন অফ প্যারাসাইটোসিস। Now what are the other conditions that may produce it in general? যেটা হয়
যেটা আমরা বল গুড উইন্টারিশ কেন হয় আমাদের যখন হিউমিডিটি Dry কমে skin. যায় ড্রাই ওয়েদারের জন্য স্কিন ড্রাই হয়ে যায় এবং ইট প্রডিউসেস ইচিং দিস ইজ উইন্টারিশ এছাড়াও অ্যানাল এরিয়াতে আলাদা করে প্রুরাইটাস অ্যানাই pruritus vulva, scalp pruritus, aquagenic pruritus. These are very commonly presentation of pruritus. এছাড়া LSC, neurogenic pruritus এর মধ্যে LSC, lichen simplex chronicus, যেটা সে within reach যে কোনো এরিয়াতে একটা লিশন তৈরি করে এটা একটা ইচ স্ক্র্যাচ সাইকেলের মধ্যে পড়ে যায় যখন এটা ব্রেক করা হয় the patient is improved. আচ্ছা আরো একটা সাইকোজেনিক প্রুরাইটাসের মধ্যে আমি একটু বলি ওই কিছু পেশেন্ট পাবা দেখবা যে নখের মাথা নখের সারফেস সব ঘষে একেবারে হোয়াইট করে ফেলছে দ্যাট ইজ অনিকোফেজিয়া মানে দাঁত দিয়ে নখ কেটে কেটে টেনশন করে যারা দেখা যায় দাঁত দিয়ে নখকে কন্টিনিউয়াসলি বাইট করতে করতে একটা অ্যাপিয়ারেন্স নিয়ে চলে আসে নখের কোথাও আছে কোথাও নাই কোথাও সাদা কোথাও নর্মাল কালার these are অনিকোফেজিয়া এটাও আরেকটা টার্ম আমি সাইকোজেনিক প্রুরাইটাস এর মধ্যে আচ্ছা তো যে কোনো pruritus এর জন্য আমরা ট্রিটমেন্ট হিসেবে কি ইউজ করি অ্যান্টিহিস্টামিন তাই তো এখন এই অ্যান্টিহিস্টামিনের মধ্যে আবার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন কয়েকটা জেনারেশন আছে এটা আমরা আর্টিকেরিয়ার চ্যাপ্টারে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফার্স্ট জেনারেশন যেগুলো সেগুলো হচ্ছে যেটা সিডেটিভ টাইপ হয় ঘুম পায় আর সেকেন্ড আর থার্ড জেনারেশনে যেটা ঘুম কম থাকে বা থাকে না আচ্ছা নাও ইফ ইউ কাম ব্যাক টু আর্টিকেরিয়া আমরা গত ক্লাসে যেগুলো ডিসকাস করছিলাম what is urticaria what are the types of urticaria what are the uh, uh, diagnosis procedure for urticaria what are the treatments for urticaria now আমরা শর্টকাটে আরেকবার urticaria যদি বলি what is urticaria it is a vascular response vascular reaction of skin characterized by the appearance of wheals generally surrounded by red halo তার মানে কি যে এখানে একটা আমাদের যে স্কিনের যে লেয়ার গুলো ছিল এপিডার্মিস ডার্মিস সাবকিউটানিয়াস লেয়ার এই ডার্মিসের মধ্যে আমাদের ভেসেলস গুলো থাকে আর এপিডার্মিসে থাকে সেল গুলো দ্যাট ইজ কেরাটিনোসাইটস কিছুক্ষণ আগে যেটা বললাম কয়েকটা লেয়ারে থাকে এই উইদিন ডার্মিস যে ব্লাড ভেসেলস থাকে সেখানে যে রিঅ্যাকশনটা হয় দ্যাট ইজ প্রডিউসিং দি আর্টিকেরিয়াল র্যাশ এখানে কি হয় ভাস্কুলার রিঅ্যাকশন মানে কি যে কোনো কারণেই হোক সেটা মেবি হিস্টামিন হ্যাঁ রিলিজ হওয়ার পরে ভাস্কুলার ওয়াল গুলা মোর পারমিয়েবল টু প্রোটিনেশিয়াস ফ্লুইড আউটসাইড দি ব্লাড ভেসেল তার মানে প্রোটিন রিচ ফ্লুইডটা ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যাচ্ছে ফলে দের ইজ এ হুইল একটা ইডেমেটাস কন্ডিশন হচ্ছে এবং ওই যে সোয়েলিং গুলো পাচ্ছি আমরা দ্যাট ইজ আর্টিকেরিয়াল র্যাশ আর্টিকেরিয়া শব্দটা আমরা খুব কম মানে নন মেডিকেল পার্সনরা ইউজ করি না নন মেডিকেল পার্সনরা ইউজ করে যে অ্যালার্জি আমার অ্যালার্জি আছে তো এই অ্যালার্জি বলতে আসলে যদি হুইল টাইপ অ্যালার্জি হয় যেখানে শরীরে চাকা চাকা হয় ফুলে যায় এবং অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেন্স ইচিং সিভিয়ার ইচিং চুলকানি থাকতেই হবে ইচিং স্টিংলিং অর প্রিকলিং সেন্সেশন দেন ইট ইজ কল্ড মেডিকেল টার্ম হচ্ছে আর্টিকেরিয়া এই আর্টিকেলের মধ্যে ওয়ার্ড একটা হুইল আছে হুইল শব্দটা মানে কি এটা হচ্ছে যে প্রাইটিক ট্রানজিয়েন্ট ওয়েল ডিমার্কেটেড একটা ইরিথেমেটাস অর পেল সোয়েলিং অফ দ্য সুপারফিশিয়াল ডার্মিস একটা সোয়েলিং থাকবে যেখানে মাঝখানটা সেন্টারটা পেল থাকে এবং সারাউন্ডিং রেড হ্যালো থাকে এবং বৈশিষ্ট্য হচ্ছে যে এই হুইলটা থাকবে না বেশি সময় ইট উইল বি gone within 24 hours. The wheel will not last more than 24 hours in case of urticaria. Now there are some pictures
প্রায় পেশেন্ট এরকম পাওয়া যাবে যেখানে there are some redness with edematous condition এবং the lesions may be of different sizes, like they may be annular, they may be serpiginous, হ্যাঁ, এবং একটার সাথে আরেকটা লেগে লেগে তারা বিভিন্ন শেপ নিতে পারে। খেয়াল করে দেখো এখানে জায়গাগুলো কিন্তু মাঝখানে জায়গাগুলো পুরোটাই ফুলে ফুলে আছে, ইউনিফর্ম ইডেমাটাস প্ল্যাকস আর সিন। ম্যাডাম হ্যাঁ বলো। ম্যাডাম অনেকে দেখা যায় হচ্ছে যে ইচিং হয়ে মানে ছোট ছোট ব্লিস্টার টাইপ হয়ে যায় এবং ওইটা হচ্ছে যে শুধুমাত্র ইচিং হইলে হয়, এমনিতে হয় না, তো ওইটা কি মানে আর্টিকেলের ভিতর ইচিং হলে কি হয় আরেকবার বলো। মানে ছোট ছোট ব্লিস্টার টাইপ হয়ে যায় আর কি? ব্লিস্টার টাইপ হয়ে যায়, সেটা ব্লিস্টার কিন্তু অন্য জিনিস। ব্লিস্টারের মধ্যে তোমার ফ্লুইড থাকবে, হ্যাঁ, একটা মানে তোমার এমন একটা বেলুন বলের মতো হবে যেখানে ফ্লুইড কন্টেইনিং একটা লিশন। ব্লিস্টার এটা কিন্তু সেম না, এটা খেয়াল করো। আর ইচিং করে জি যেটা ম্যাডাম। হয় আরেকটা হতে পারে যে ব্লিস্টারের মধ্যে যদি তুমি পাস দেখো, পাস তার মানে সাদা রঙের যদি ফ্লুইড থাকে, দিস ইজ প্রবাবলি ইনফেক্টিভ কজ, মানে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে ইম্পেডিগো যেটাকে বলে, এটা দিস মে বি ইম্পেডিগো। হ্যাঁ, আবার এমন হতে পারে ইচিংটা ছিল তারপরে সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেখানে ইম্পেডিগো ডেভেলপ করলো, তুমি যেটা বলতে চাচ্ছো যে ওই পানির মতো ব্লিস্টারের মতো উঠে যাচ্ছে, দিস মে বি দেয়ার। কিন্তু আর্টিকেরিয়া কিন্তু সেটা না, আর্টিকেরিয়া কিন্তু এটা না। আর্টিকেরিয়াতে তুমি হুইল পাবা এবং সে ইন্টেন্স ইচিং এর কথা বলবে। এখন ইচিংটা যদি ক্রনিক হয়, একটা স্কিনে কেউ যদি ক্রনিক্যালি ইচিং করে, করতে করতে কোনো এক পর্যায়ে সেখানে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, দ্যাট মে কজ তোমার সেই ব্লিস্টার যেটা বলতেছো সেরকম হতে পারে। হুম, আচ্ছা, এই আর্টিকেলের মধ্যে একটা ইম্পর্টেন্ট সাইট হচ্ছে অ্যাঞ্জিওইডেমা। অ্যাঞ্জিওইডেমা এখানে হচ্ছে যে প্যাথোলজিটা মেইনলি ইন দি সাবকিউটেনিয়াস টিস্যু, ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। খেয়াল করো যে ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস টিস্যুতে ডিপ সিটেড একটা লিশন হবে এবং এখানে সোয়েলিংটা আরো বেশি প্রমিনেন্ট হবে, অনেক বেশি ইডেমাটাস হবে এবং কালারটা কিন্তু পেইল অথবা নরমালি থাকতে পারে এবং এখানে ইচিটা কম হয়, পেইনটা বেশি হয় এবং লাস্টিং 2 to 3 days হতে পারে, লাস্টিং 2 to 3 days হতে পারে। আমরা এর আগে কি বলছিলাম, আর্টিকুলার উইল ডিসঅ্যাপিয়ার উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আর্টিকুলার র্যাশ ডিসঅ্যাপিয়ার করে, কিন্তু অ্যাঞ্জিওডিমাতে এটা আরো ডিপ সিটেড হয়, এখানে ইচিংটা প্রমিনেন্ট হয় না, রাদার পেইনফুল হয় এবং লাস্টিংটা মোর দ্যান 2 to 3 days হতে পারে। তাহলে আর্টিকেরিয়া কেন হয়? আচ্ছা, কেন হয় এর আগে ইনসিডেন্সটা দেখে নেই যে কি কত পার্সেন্টেজের আর্টিকেরিয়া হতে পারে। লাইফ টাইম অকারেন্স হচ্ছে 1 to 30%, তার মানে জীবনের কোনো এক পার্টে আর্টিকেরিয়া র্যাশে পাবেই, এদের সংখ্যা হচ্ছে 1 to 30%। আর মেইলের চেয়ে ফিমেলের বেশি হয়, দ্যাট ইজ 2:1 রেশিওতে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ আর্টিকেরিয়া: অ্যাকিউট আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া। যখন একটা আর্টিকেরিয়াল র্যাশ স্পন্টেনিয়াসলি, অর্ডিনারি স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া হচ্ছে, কোনো কজ জানা নাই, বোঝা যাচ্ছে না এবং ডিউরেশন মোর দেন 6 উইকস থাকছে, দ্যাট ইজ ক্রনিক আর্টিকেরিয়া। আর যখন আর্টিকেরিয়াল র্যাশ অ্যাপিয়ার করছে, ভালো হয়ে যাচ্ছে উইদিন 6 উইকস, দেন ইট ইজ অ্যাকিউট আর্টিকেরিয়া। তাহলে অ্যাকিউট আর্টিকেরিয়া হচ্ছে লাস্ট লেস দেন 6 উইকস এবং লিশনটা উইদিন 12 আওয়ার্স সাধারণত ডিসঅ্যাপিয়ার করে যায়, দ্যাট ইজ অ্যাকিউট আর্টিকেরিয়া। আর ক্রনিক আর্টিকেরিয়া হচ্ছে যখন মোর দেন 6 উইকস এবং স্পন্টেনিয়াস হয়, দ্যাট ইজ ক্রনিক আর্টিকেরিয়া। ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে 50% উপরে কজ আননোন, তার মানে কেন হচ্ছে এটা বোঝা যায় না, বের করা যায় না। আর
এর মধ্যেও 35% আছে যাদের হচ্ছে ফিজিক্যাল আর্টিকেরিয়া। ফিজিক্যাল আর্টিকেরিয়া মানে যেমন কোল্ড আর্টিকেরিয়া, হিট আর্টিকেরিয়া, সোলার আর্টিকেরিয়া, তারপরে ডার্মোগ্রাফিজম, কোলিনার্জিক আর্টিকেরিয়া। দিজ আর অল এক্সাম্পলস অফ ফিজিক্যাল আর্টিকেরিয়া। ফিজিক্যাল আর্টিকেরিয়া কি কি বললাম? কোল্ড আর্টিকেরিয়া, হিট আর্টিকেরিয়া, অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া, প্রেসার আর্টিকেরিয়া, তারপরে ডার্মোগ্রাফিজম, এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল আর্টিকেরিয়া। ডার্মোগ্রাফিজম সম্বন্ধে আমি আরেকটু পরে আরেকবার বলবো। অ্যাকর্ডিং টু প্যাথোজেনেসিস, ইমিউনোলজিক্যাল, নন ইমিউনোলজিক্যাল। না, ইমিউনোলজিক্যাল এর মধ্যে আইজিই মেডিয়েটেড আর্টিকেরিয়া, কমপ্লিমেন্ট মেডিয়েটেড আর্টিকেরিয়া, অটোইমিউন আর্টিকেরিয়া, ইমিউন কন্ট্যাক্ট আর্টিকেরিয়া। ইন সামারি যদি আমরা বলি, জাস্ট মেকানিজমটা বোঝার জন্য, যে ইমিউনোলজিক্যাল যেটা, সেখানে কি হয়, আইজিই মেডিয়েটেড মানে কি, কোনো একটা অ্যান্টিজেন এক্সপোজার হলো, একটা প্রোটিন মলিকুল শরীরে ঢুকলো, দ্যাট ইজ কেপেবল অফ প্রডিউসিং অ্যান্টিবডি, অ্যান্টিজেনিক স্টিমুলাই করে আইজিই প্রডিউস করলো। নাও দিস আইজিই যখন সাবসিকুয়েন্টলি আবার এক্সপোজার হবে, this IgE will bind with the mast cell, যেখানে রিলিজ অফ হিস্টামিন হবে। হিস্টামিন is a mediator that will alter the permeability of the blood vessels within the dermis. ডার্মিসের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো ওয়াল ছিল, সেখানে পারমেবিলিটি অল্টার করছে, কে করছে? হিস্টামিন করছে। ফলে কি হচ্ছে? প্রোটিন রিচ ফ্লুইডটা বেরিয়ে আসছে, and that will cause the wheal, ইডেমাটাস একটা কন্ডিশন তৈরি করবে, যেখানে ফুলে যাচ্ছে, এবং পেশেন্ট will complain of intense itching. এগুলো হচ্ছে নন ইমিউনোলজিক্যাল। আর ওই যেটা আগে বললাম ইডিওপ্যাথিক, এখানে বলছে মোর দেন 70%, কোথাও কোথাও বলা হয় মোর দেন 50%। এনিওয়ে, মোটামুটি যে মোস্ট অফ দি আর্টিকেরিয়া হচ্ছে কজ আননোন, ইডিওপ্যাথিক কজ। ফিজিক্যাল আর্টিকেরিয়া যেটা আমরা একটু আগে বলছিলাম, ডার্মোগ্রাফিজম, কোলিনার্জিক আর্টিকেরিয়া, কোল্ড আর্টিকেরিয়া, সোলার আর্টিকেরিয়া, প্রেসার আর্টিকেরিয়া, ভাইব্রেটরি আর্টিকেরিয়া, অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া। ডার্মোগ্রাফিজমে কি হয়? কোথাও কোনো একটা স্ক্র্যাচিং হলো, সেখানে সাথে সাথে ওই স্ক্র্যাচ বরাবর, মানে একদম ওই স্ক্র্যাচিং এর পাথওয়ে ধরে ওই জায়গাটা এলিভেটেড হয়ে যাবে, রেড থাকবে, এবং এখানে ইচিংও থাকতে পারে। একটা কিছু লেখা হলো বা একটা কোনো নকশা করা হলো, সাথে সাথে ওখানে একটা প্রমিনেন্ট, একটা ভিজিবল একটা জিনিস দেখা যাচ্ছে, দ্যাট ইজ সিম্পটোম্যাটিক ডার্মোগ্রাফিজম। কোলিনার্জিক আর্টিকেরিয়া দেখা যায় এক্সারসাইজ করার পরে বা ওয়ার্ম টেম্পারেচারের কারণে there is urticaria. Cold urticariaতে there is, when there is exposure to cold within minutes, অথবা কোল্ড থেকে বেরিয়ে আসার পরে ওই এরিয়াটাতে, জায়গাতে কতগুলো আর্টিকেরিয়ার র্যাশ দেখা যাচ্ছে। সোলার আর্টিকেরিয়া বাইরে বেরিয়ে সূর্যের আলোতে থাকার কিছুক্ষণের মধ্যেই যদি আর্টিকেরিয়ার র্যাশ তৈরি হয়, দ্যাট ইজ সোলার আর্টিকেরিয়া। প্রেসার আর্টিকেরিয়া বেশিক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার কারণে পায়ের তলায় যদি ওই সব এরিয়াতে র্যাশ তৈরি হয়, দ্যাট ইজ প্রেসার আর্টিকেরিয়া। এরকম অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়াতে কি হয়, যে গোসলের পরে পেশেন্ট কমপ্লেন করে যে তার ওই আর্টিকেরিয়া ডেভেলপ করে, এবং সেটা 30 মিনিটস টু 60 মিনিটস পরে আবার ডিসঅ্যাপিয়ার করে যায়। এটার মেকানিজম অ্যাকচুয়ালি খুব ভালো এক্সপ্লেনেশন নাই যে কেন এটা হয়, কিন্তু কিছু কিছু পেশেন্টের এটা হয়, এবং এদেরকে তখন ওই অ্যান্টিহিস্টামিনটা গোসলের আগেই বলা হয় যে তুমি গোসলের আগেই অ্যান্টিহিস্টামিনটা খেয়ে ফেলবে। প্যাথোজেনেসিস যেটা ছিল, যে মাস্টার ডিগ্রানুলেশনের মধ্যে যে বেসিক প্যাথোলজি অফ আর্টিকেরিয়া, মাস্টার ডিগ্রানুলেশন হবে, রিলিজ অফ হিস্টামিন হবে,
vasodilatation and increase of permeability হবে, যেটা ওই যে বললাম কিছুক্ষণ আগে, extravasation of protein rich fluid into the dermis. আর chronic urticaria ক্ষেত্রে there is circulating histamine releasing autoantibodies that bind to high affinity IgE receptors. আচ্ছা, এখন আর্টিকেরিয়ার কজের মধ্যে আমরা শর্টকাটে মনে রাখার জন্য একটা ফর্মুলা ছিল, we should remember of 4 eyes. 4 I. এখানে কি ছিল? I for ingestion, infection, inhalation and injection. আবার বলছি, ingestion, infection, inhalation, injection. Now if we come to infection, কি ইনফেকশনে আর্টিকেরিয়া হতে পারে? একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমরা যেতে পারবো, যেমন দাঁতে ইনফেকশন, সাইনাসাইটিস, সাইনাস ইনফেকশন। তারপরে যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি কমন হয় অ্যাকিউট আর্টিকেরিয়ার কজের মধ্যে দেখা যায় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভেরি কমন বাচ্চাদের জন্য। দেন কাম টু গলস্টোন, cholecystitis, infection in the kidney, in the urinary tract, all may cause urticaria. These are infection. আর ইনজেকশন, খাওয়ার মধ্যে কি কি আছে? খাওয়ার মধ্যে আমরা নিজেরাই জানি এক একজন মানুষের এক একটা খাবারে অ্যালার্জি থাকে, অনেক বেশি থাকে। কি কি আইটেম কমনলি? যেমন শ্রিম্প, তারপরে নাটস, টমেটো, মিল্ক, এগ, ভ্যারাইটি অফ ফুডস এর মধ্যে অনেকেরই অ্যালার্জি থাকতে পারে। সো দেয়ার আর মাল্টিপল ফুডস। ইনহেলেন্স, ইনহেল করার জন্য আর্টিকেরিয়া হতে পারে। গ্রাস পলেন, তারপরে যে মাইট, ঘরের যে মাইট থাকে সেখান থেকে হতে পারে। দিস মে বি ইনহেলেন্ট, মানে ইনহেল করার কারণে আর্টিকেরিয়া হতে পারে। ইনজেকশন, বিভিন্ন ড্রাগে ইনজেকশন দেওয়ার পরে আর্টিকেরিয়ার র্যাশ হতে পারে। তাহলে দিস 4 আর কজেস অফ আর্টিকেরিয়া, যেটা মনে রাখার সুবিধার জন্য: ইনজেকশন, ইনফেকশন, ইনহেলেশন এন্ড ইনজেকশন। যে কোনো একজন বলো তো, what are the 4 eyes that is easy to remember? আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম। মনে আছে 4টা আই? জি ম্যাম। বলো তো। একটা হচ্ছে খাওয়া, ইনজেকশন। ইনজেকশন, ইনফেকশন, ইনহেলেশন, ইনজেকশন। হ্যাঁ, তাহলে 4টা মনে থাকলে শর্টকাটে মনে থাকবে what are the causes. আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ড্রাগস এর মধ্যে NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। তার মানে কি, ওই আমরা যে পেইন কিলার গুলো যে খাই, দিস মেক বি কজ অফ আর্টিকেরিয়া। মনে রাখো, এটা প্রায় ফ্রিকোয়েন্টলি আমরা যেহেতু ইউজ করি, আমাদের এটা জানতে হবে। NSAID ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজেস অফ আর্টিকেরিয়াল র্যাশ হতে পারে। ক্লিনিক্যাল ফিচার তো আমরা আগে একবার বললাম যে এখানে হুইল থাকবে। এখন এই হুইলের সাইজটা কত বড় হতে পারে? It may be less than 1 centimeter, it may be more than 10 centimeter. 10 centimeter মানে quite large. So the size of the wheels may be as large as 10 centimeter. Shape কিরকম হবে? Shape হতে পারে রাউন্ড, হতে পারে ওভাল, হতে পারে annular, acriform, serpiginous. Color may be erythematous or white. Lesions are sporadic and transient. Transient কেন? কারণ কিছুক্ষণ পরেই তো ওটা আবার ডিসঅ্যাপিয়ার করে যাবে। কতক্ষণ পরে ডিসঅ্যাপিয়ার করবে? হুইল কতক্ষণ থাকবে যদি আর্টিকেরিয়া হয়? আর্টিকেরিয়া লেস দেন 24 আওয়ার্স। আর অ্যাকিউট আর্টিকেরিয়ার ক্ষেত্রে আরো কম, লেস দেন 12 আওয়ার্স। 12 আওয়ার্স এর মধ্যেও ডিসঅ্যাপিয়ার করে যেতে পারে।
ওই যেটা আগে বলছিলাম আমরা ডিফাইন করি যে acute urticaria less than 6 weeks, chronic urticaria that lasts more than 6 weeks. এই 6 weeks কথাটা মেমোরিতে রাখবা যে কখন আমরা আর্টিকেরিয়া বলবো, কখন আমরা ক্রনিক আর্টিকেরিয়া বলবো। অ্যাকিউট আর ক্রনিক কে ভাগ করার জন্য 6 weeks একটা ডিমার্কেশন দেওয়া আছে। দ্যাট ইজ ইফ দ্য lesions persist less than 6 weeks, acute urticaria; if lasts more than 6 weeks, chronic urticaria. ক্রনিক আর্টিকেরিয়া 6 weeks বলতে যে তার এভরিডে হবে তা না, দেখা গেছে সপ্তাহে 3 days যদি তার এরকম আর্টিকেরিয়ার র্যাশ ডেভেলপ করে যে আমার সপ্তাহে প্রায় 3-4 দিনই থাকে এবং এটা আমার 6 মাসের উপরে হয়ে গেছে, দেন উই উইল সে দিস ইজ ক্রনিক আর্টিকেরিয়া। এখন এই আর্টিকেরিয়াল র্যাশটা যদি এরিয়া ওয়াইজ যদি এখন এটা মিউকাসাল সারফেসকে ইনভলভ করে ফেলে তাহলে আমাদের কি হবে? কোরিজা, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাবডোমিনাল পেইন এটসেট্রা, তাই না? তার সিক্রেশনস গুলো বেড়ে যাবে এন্ড তখন ওটা আরেকটা প্রেজেন্টেশন নিয়ে আসবে। অ্যাঞ্জিওইডেমা, যেটা আগে বললাম যে স্কিন কালার, ট্রান্সিয়েন্ট, ডিপ সিটেড লিশন। আর এটা কোন এরিয়াতে? সাধারণত আইলিডস, লিপস, টাং, সফট এরিয়া, সফট পার্ট গুলো যেখানে আছে সেখানে সেখানে এই অ্যাঞ্জিওইডেমা ডেভেলপ করতে পারে। এটা মোস্টলি পেইনফুল রাদার দেন ইচি। ডিস্ট্রিবিউশন may be localized, may be generalized. ডায়াগনোসিসের জন্য খুব বেশি কিছু লাগে না, আসলে হিস্ট্রিটা নিতে হয়। হিস্ট্রিটা খুব ভালো মতো নিতে হবে। যেমন ওই যে আমরা 4I এর কথা বললাম, ওই 4I এর কোনোটা তার হিস্ট্রির মধ্যে থেকে বের করা যায় কিনা সেটা দেখতে হবে। ডিটেইল হিস্ট্রি অফ প্রিভিয়াস ডিজিজেস, কোনো ইনফেকশন যদি থেকে থাকে সেটা জানার চেষ্টা করব, কোনো ড্রাগ যদি নিয়ে থাকে সেটা জানার চেষ্টা করব, দি আইটেমস অফ ফুডস, সে যেটা এই অ্যালার্জিক রিয়াকশনের আগে তার হয়েছে, সে যেসব মিল খেয়েছে সেগুলোর একটা হিস্ট্রি নিতে পারলে আমরা অনেক কিছু হয়তো বের করতে পারি। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন ছিল, কোলিনার্জিক আর্টিকেরিয়া এক্সারসাইজে বাড়ে, সো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির খোঁজ খবর নিতে হবে, তার হিস্ট্রির মধ্যে থেকে এগুলো বের করতে হবে। এক্সপোজার টু হিট, এক্সপোজার টু কোল্ড, এরকম কোনো হিস্ট্রি আছে কিনা সেটাও জানতে হবে। তাহলে আমরা ওই 4I কে মাথায় রেখে যদি চিন্তা করি যে এই 4I কোনোটা তার মধ্যে তার সাথে ম্যাচিং হচ্ছে কিনা, সো উই ক্যান কোরিলেট উইথ দি কজ, যে কেন হচ্ছে। এখন ডায়াগনোসিসের জন্য কিছু প্রোভোকেটিভ টেস্ট আছে। প্রোভোকেটিভ টেস্ট মানে ওইটাকে প্রভোক করে আমরা যদি ওইরকম লিশন বের করতে পারি, যেমন স্ট্রোকিং করে যদি ওই স্ট্রোক এরিয়াতে একটা সোয়েলিং ডেভেলপ করে, ইচিং উইথ রেডনেস থাকে, দেন ইট ইজ ডার্মোগ্রাফিজম। যদি আইস দেওয়ার পরে, আইস কিউব অ্যাপ্লাই করার পরে ওখানে যদি আর্টিকেরিয়াল র্যাশ ডেভেলপ করে, দেন ইট ইজ কোল্ড আর্টিকেরিয়া। লোকালাইজড হিট দিয়ে যদি একটা র্যাশ তৈরি করা যায়, দেন ইট ইজ হিট আর্টিকেরিয়া। এক্সারসাইজ অথবা ওয়ার্ম বাথ নেওয়ার পরে যদি আর্টিকেরিয়া ডেভেলপ করে, দ্যাট ইজ কোলিনার্জিক আর্টিকেরিয়া। এক্সপোজার টু ওয়াটার, পানিতে এক্সপোজ করার পরে যদি ওই এক্সপোজ পার্টে আর্টিকেরিয়া ডেভেলপ করে, দেন ইট ইজ অ্যাকোয়াজেনিক আর্টিকেরিয়া। Now, what are the lab investigations? ব্লাডে কমপ্লিট সিবিসি, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট। ইউরিনারি, এখন ইউরিনারি জিজ্ঞেস করতে পারে যে ইউরিনারি করার কি দরকার। ইউরিনারি করব কারণ আমরা ওই যে 4I এর মধ্যে একটা ছিল ইনফেকশন, আমরা যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি ইনফেকশন এগুলো দেখতে চাই, দেন উই হ্যাভ টু গো ফর ইউরিনারি। আর এছাড়া সেরোলজি আরো যেগুলো ইনভেস্টিগেশন related to such as hepatitis B virus, hepatitis C virus, these are all infections. তারপরে হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি, কারণ হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড দু কন্ডিশনেই আর্টিকেরিয়া হতে পারে। আর হচ্ছে আল্ট্রাসোনো করব, অ্যাবডোমিনাল আল্ট্রাসোনো। এক্সরে পিএনএস, এক্সরে পিএনএস মানে হচ্ছে তার সাইনাসের কোনো ইনফেকশন আছে কিনা, সাইনুসাইটিসের কোনো ফিচার পাওয়া যায় কিনা ওটা সার্চ করব। আর স্টুলে হচ্ছে প্রেজেন্স অফ এনি প্যারাসাইট, আমরা ওই হেলমেন্থিক ইনফেকশনের কথা মাঝখানে এটা বলা হয়নি, দ্যাট ইজ স্টুলে যদি আমরা খুঁজি সেখানে যদি প্যারাসাইট পাই, হেলমেন্থিয়াসিস যদি পাই, দেন আমরা মেবি আর্টিকেরিয়া মে ডেভেলপ ফ্রম হেলমেন্থিক ইনফেকশন। সেক্ষেত্রে আমরা অ্যান্টি হেলমেন্থিক দিয়ে ট্রিট করতে পারলেই পেশেন্ট ভালো থাকবে।
আর ডার্মাটোপ্যাথোলজি তার মানে এখানে স্কিন বায়োপসি করে একটা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট নেওয়া যেতে পারে। এই পর্যন্ত আমরা যা জানলাম যে আর্টিকেরিয়ার কজ কি, আর্টিকেরিয়ার অ্যাপিয়ারেন্সটা কিরকম হয়, আর্টিকেরিয়ার ডায়াগনোসিসের জন্য আমরা ক্লিনিক্যালি কি হিস্ট্রি নেব, কিসের কিসের হিস্ট্রি নেব, আর ডায়াগনস্টিক কি কি প্রসিডিউর আছে, কি কি ইনভেস্টিগেশন করব, নর্মাল সিবিসি ইউরিনারি থেকে শুরু করে মোটামুটি বেশ লম্বা একটা লিস্ট আছে। তবে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় হিস্ট্রি থেকেই বেশিরভাগ ডায়াগনোসিস করে ফেলতে পারবো। সো বড় বড় ইনভেস্টিগেশনের দিকে খুব বেশি একটা যাওয়া লাগে না। যখন একেবারে ক্রনিক হয়ে যায়, সামলানো যায় না, সেক্ষেত্রে আমরা বড় বড় ইনভেস্টিগেশনে যেতে পারি। বাট প্রিলিমিনারি ক্লিনিক্যাল ডায়াগনোসিস দিয়েই মোটামুটি হিস্ট্রি থেকে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। নাও ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপ্রোচ টু ট্রিটমেন্ট, অ্যাপ্রক্সিমেটলি 85% histamine receptors in the skin are H1 subtype and 15% are H2 receptors. So the first line agent যেটা first generation antihistamine, that is hydroxyzine, diphenhydramine, cyproheptadine, these are all the first generation antihistamines and these are very good but sedative effect থাকে এদের। ঘুম পায়, পেশেন্ট বলবে আমার ঘুম পায়, ঘুম বেড়ে গেছে। H2 receptor antagonist cimetidine, ranitidine, famotidine এগুলোও ইউজ করা হয়। Now second line agents এর মধ্যে oral corticosteroid, second line agent, that is second line of treatment, not second generation, second line of treatment। মানে যদি আমরা অ্যান্টিহিস্টামিনের ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন দিয়েও ভালো করতে না পারি, then we go for second line treatment, that is oral corticosteroids such as prednisolone, nicotine antagonist, montelukast, gefilukast, dapsone, etc. These are the second line of treatment. থার্ড লাইন অফ ট্রিটমেন্ট যেটা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিলিন, মেথোট্রেক্সেট, এগুলাতে আসলে খুব বেশি যাওয়ার ইয়ে থাকে না, একেবারে রেয়ারলি এই ধর এত দূর পর্যন্ত যাওয়ার লাগে, তার আগে পেশেন্ট সাধারণত ভালো হয়ে যায়। Now course and prognosis এর মধ্যে যে 50% patients with urticaria alone are free of lesions within 1 year, তার মানে এক বছরের মধ্যে মোটামুটি 50% এর উপরে পেশেন্ট কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। 20% may have lesions more than 20 years. So these are the bad side, মানে bad condition এবং পেশেন্টের জন্য very much disturbing। এই লিশন গুলো আবার দেখো, এই ধরনের পেশেন্ট দেখলেই বুঝতে পারবো যে দিস ইজ আর্টিকেরিয়া। তখন হিস্ট্রি নেওয়া যে কতদিন ধরে হচ্ছে, তারপরে হিস্ট্রি নেওয়া যে সেই তার ড্রাগ হিস্ট্রি কি, তার ডায়েট হিস্ট্রি কি, তার কোনো ইনফেকশন আছে কিনা, এগুলা হিস্ট্রি থেকে আমরা কনফার্ম করতে পারবো হোয়াট ইজ দ্য টাইপ অফ আর্টিকেরিয়া এন্ড সো ট্রিট অ্যাকর্ডিংলি। ছবিগুলো একটু দেখাচ্ছি কারণ ছবিগুলো দেখলে মেমোরিতে থাকবে। মোটামুটি শেষের দিকে তোমাদের কারো কোনো কোয়ারি থাকলে বলো। ম্যাম ফার্স্ট লাইন ট্রিটমেন্টের মধ্যে আমরা অ্যান্টিহিস্টামিন কতদিন জন্য আমরা দিব? কতদিনের জন্য দেবো? যেমন ধরো অ্যাকিউট আর্টিকেরিয়াতে যেটা যেটা লেস দেন 6 উইকস থাকে, সাধারণত দেখা যায় খুব আর্লি রিকভারি হয়ে যায়, স্টার্ট করার পরে সাথে সাথে মোটামুটি রেসপন্ড করে এবং উইকস টু 10 ডেজ বা 2 উইকস এর মধ্যে মোটামুটি কিউর হয়ে যায়। কিন্তু ক্রনিক আর্টিকেরিয়াটা এটা ডিপেন্ড করবে, ভ্যারি করবে ফ্রম পারসন টু পারসন, কার কতদিন লাগতে পারে। এই যে বললাম যেটা it may last more than 20 years for a person with 20% পেশেন্টের কিন্তু দেখা যায় 20 বছর ধরে। সো তাকে তো ভালো থাকতে গেলে অ্যান্টিহিস্টামিন খেতে হবে, দীর্ঘ সময় খেতে হবে। সো ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, এটা তোমার ডেফিনেটলি বলা যাবে না যে ঠিক অতদিনই খেতে হবে। ঠিক আছে, এটা তার রেসপন্ডের উপর ডিপেন্ড করবে। মানে স্টেরয়েড কতদিন দেওয়া হয়? হ্যাঁ, স্টেরয়েড না, স্টেরয়েডটা বেশি দেওয়া যাবে না, শর্ট কোর্সে শেষ করে ফেলতে হবে, একেবারে শর্ট কোর্সে শেষ করে ফেলতে হবে। সাধারণত লাগে না, লং কোর্স লাগে না, 2 উইকস এর মধ্যে মোটামুটি ভালো হয়ে যায়।
এবং লং কোর্স দেওয়াও যাবে না। এনি কোয়েশ্চেন? ম্যাম যদি স্টেরয়েড দেওয়ার পরে মানে ভালো যাচ্ছে করে তারপর কিছুদিন যাওয়ার পরে আবার যদি হয়, যদি তখন অ্যান্টিহিস্টামিন কাজ না করে তখন কি আমরা আবার স্টেরয়েড দিব? তখন ওই যে সেকেন্ড লাইন, থার্ড লাইন, আরো যে দেখালাম যে তোমাকে, জি ম্যাম। হ্যাঁ ওই যে আরো যে মানে অন্যান্য যে মডালিটিস অফ ট্রিটমেন্ট আছে সেখানে চলে যেতে হবে। ওটা কিন্তু রেয়ারলি যাওয়া লাগে, বাট দু একজনের হয়তো যাওয়া লাগতে পারে, ভেরি রেয়ার। আর এনি কোয়েশ্চেন? তোমাদের পরীক্ষা কবে? তোমাদের ব্যাচের পরীক্ষা কবে? ফিফথের ফাইনাল কবে? ম্যাম সামনের বছর মার্চ সামনে এপ্রিল। মার্চ এপ্রিল। আচ্ছা, তাহলে তোমাদের হাতে সময় আছে। যদিও ম্যাডাম এটা শিওর না ম্যাডাম। আচ্ছা, এখনো তো সবকিছু এলোমেলো হয়ে আছে করোনার জন্য। এই যে দেখো থার্ড লাইন এজেন্টস, যখন স্টেরয়েড ওগুলো ফেল করবে দেন ইউ গো ফর থার্ড লাইন এজেন্টস। দেখছো এমটিএক্স পর্যন্ত আছে, মেথোট্রেক্সেট পর্যন্ত যাচ্ছে। এটা হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড যখন ফেল করবে পরের ধাপে থার্ড লাইন এজেন্টস। ঠিক আছে, ওকে। আর নেক্সট কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আমাদের মনে হয় 5 মিনিট আছে সময়। তো আর্টিকেরিয়া নিয়ে আর কারো কোয়ারি না থাকলে আমি বলি, আর্টিকেরিয়া ইজ ভেরি কমন। তোমরা এই পেশেন্ট প্রায় পেয়ে থাকবা, প্রায় নিজেদের মধ্যেই অনেকেরই দেখবা যে বিভিন্ন ফুড আইটেমে অ্যালার্জি থাকে, থাকে না? তারপরে ড্রাগের কারণে অ্যালার্জি, আর্টিকেরিয়াল র্যাশ ডেভেলপ করে। বিশেষ করে এখন যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করছি, অ্যান্টিবায়োটিক আর পেইন কিলার তো বললামই, দিজ আর ভেরি কমন। এবং এই ড্রাগ কজে আর্টিকেরিয়া নিয়ে আসছে এই ধরনের পেশেন্ট প্রায় ফেস করতে হবে তোমাদেরকে। সো বি অ্যাওয়্যার যে আমাদের আর্টিকেরিয়া একটা পেশেন্ট পেলে তার আমরা হিস্ট্রিটা প্রপারলি নিতেই হবে। এর মধ্যে ওই ড্রাগ হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট। তাকে ড্রাগের মধ্যে নিয়ে নিতে হবে যে কি কি ড্রাগ সে লাস্ট 2 উইকস মান্থের মধ্যে মানে নিয়েছে। যেমন অ্যান্টিবায়োটিক যদি খেয়ে থাকে কি কি অ্যান্টিবায়োটিক খেয়েছে সেগুলোর একটা লম্বা একটা হিস্ট্রি বানায় ফেলতে হবে, নিয়ে নিতে হবে, লিস্ট করে ফেলতে হবে, যাতে করে ভবিষ্যতে তার না হয়। এই জন্য আমরা ওই ড্রাগ গুলাকে আলাদা করে ফেলবো যে দিস মে বি কজ, সো ইন ফিউচার এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। পেশেন্টকে আমরা অ্যাডভাইস করবো যে বি অ্যাওয়্যার যে তোমার এই ড্রাগে হতে পারে, সো ভবিষ্যতে এটা এই মেডিসিন না নিলেই ভালো। এটা সবসময় সে জানবে এবং তার নেক্সট যে ফিজিশিয়ান দেখাবে তাকে ইনফর্ম করবে যে আমার এই জিনিসে অ্যালার্জি আছে। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের তোমাদের সাথে মনে হয় আমার আর বোধহয় আপাতত আর ক্লাস নাই। তো পড়াশোনা করো তোমরা, আজকেই পারলে এই চ্যাপ্টারটা একটুখানি দেখে নাও, দেখলে মনে থাকবে। তোমাদের ডেভিডসনে যেটুকু আছে ওইটুকুই দেখো, তাহলে লাভ হবে। ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক ইউ।